কর্ণফুলী আজাদ চৌধুরী কলেজে ব্যবস্থাপনায় আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বজিৎ বিশ্বাস, প্রভাষক, জীববিদ্যা বিভাগ, কর্ণফুলী আজাদ চৌধুরী কলেজ। আজকে ক্লাসে তোমাদের সাথে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানব শারীরতত্ত্ব রক্ত ও সংবহন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা জানো মানবদেহে সার্বক্ষণিকভাবে বিভিন্ন ধরনের বিপাকীয় কর্মকাণ্ড সংঘটিত হয়। এসব বিপাকীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিভিন্ন বস্তু যেমন খাদ্য, অক্সিজেন, এনজাইম, হরমোন ইত্যাদি প্রতিনিয়ত কোষে সরবরাহ করা দরকার এবং সেই সঙ্গে কোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থগুলোকে কোষ হতে দ্রবীভূত করা দরকার। মানবদেহে এসব বস্তুর পরিবহন যে তন্ত্রের মাধ্যমে হয় তাকে সংবহন তন্ত্র বলে। মানুষের দেহে দুই ধরনের সংবহন তন্ত্র দেখা যায়, একটি রক্ত সংবহন তন্ত্র আর একটি লসিকা সংবহন তন্ত্র। রক্ত হৃৎপিণ্ড, ধমনী, শিরা ও কোষিক জালিকা নিয়ে রক্ত সংবহন তন্ত্র গঠিত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ত সংবহন তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি হলো হৃৎপিণ্ড, যেটি প্রতিনিয়ত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে একদিকে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করছে, অন্যদিকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সংগ্রহ করে পিউরিফিকেশনের জন্য ফুসফুসে পাঠায়। ফুসফুসে রক্তের পিউরিফিকেশন সম্পন্ন হওয়ার পরে সেই বিশুদ্ধ রক্তকে আবার সারা দেহে সরবরাহ করে একটি ছন্দময় গতিতে সংকুচিত প্রসারিত হয়ে দেহের বিভিন্ন অঙ্গ ও কলায় অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করছে এবং বিভিন্ন অঙ্গ ও কলা হতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে। হৃৎপিণ্ড সংকোচনকে আমরা একটি শব্দ সিস্টোল এবং প্রসারণকে একটি শব্দ ডায়াস্টোল দ্বারা প্রকাশ করব। এরপর আসে হৃৎপিণ্ডের প্রাচীর। আমরা যদি ভিতরের দিক হতে দেখি হৃৎপিণ্ডের প্রাচীর কে দেখবো, এটা সবচেয়ে ভিতরের হৃৎপিণ্ডের প্রাচীরের সবচেয়ে ভিতরের স্তরটি এন্ডোকার্ডিয়াম, এর বাইরের দিকে মায়োকার্ডিয়াম এবং সর্ববহিঃস্থ স্তরটি পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম স্তরটি আবার দুটি অংশে বিভক্ত, একটি প্যারাইটাল পেরিকার্ডিয়াম আর একটি ভিসারাল পেরিকার্ডিয়াম। প্যারাইটাল পেরিকার্ডিয়াম ও ভিসারাল পেরিকার্ডিয়ামের মাঝখানে যে ক্যাভিটিটা উপস্থিত সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ক্যাভিটি। অর্থাৎ হৃৎপিণ্ডের প্রাচীরটি তিনটি স্তরে বিভক্ত, ভিতরের দিক থেকে এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম ও পেরিকার্ডিয়াম। এরপর আমরা দেখি ধমনী কি, শিরা কি। হৃৎপিণ্ড হতে যেসব বাহিকার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত সারা দেহে সরবরাহ হয় সেসব বাহিকাকে বলা হয় ধমনী। আবার সারা দেহ হতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেসব বাহিকার মাধ্যমে হৃৎপিণ্ডে আসে সেসব বাহিকাকে বলা হয় ফুসফুস। এর ভিতরে দুটি ব্যতিক্রম আছে, একটি হচ্ছে ফুসফুসীয় ধমনী আর একটি ফুসফুসীয় শিরা। আমরা ধমনী ফিঙ্গার মধ্যে বলেছি যেসব বাহিকার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত হয় সেসব বাহিকাকে বলা হয় ফুসফুসীয় ধমনী।
সেসব বাহিকাকে বলা হয় ধমনী। কিন্তু ফুসফুসীয় ধমনী হচ্ছে ব্যতিক্রমী ধমনী। এই ধমনীর মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয়। একইভাবে শিরার সংজ্ঞাতে বলেছে যেসব বাহিকার মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবাহিত হয় সেসব বাহিকাকে বলা হয় শিরা। কিন্তু ফুসফুস শিরাতে থাকে অক্সিজেন যুক্ত রক্ত। এবার আমরা দেখব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এবং এর বিভিন্ন অংশগুলো। আমরা যদি হৃৎপিণ্ড লম্বচ্ছেদ করে দেখবো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 4টে। উপরের দিকে 2টি প্রকোষ্ঠ অলিন্দ, নিচ দিকে 2টা প্রকোষ্ঠ নিলয়। উপরের প্রকোষ্ঠ 2টি কে বলা হয় অলিন্দ, নিচের প্রকোষ্ঠ 2টি নিলয়। আবার যে অলিন্দ বাম দিকে অবস্থিত সেই অলিন্দটিকে বলা হয় বাম অলিন্দ, যে অলিন্দ ডান দিকে সেটিকে বলা হয় ডান অলিন্দ। একইভাবে নিলয়কে বাম অলিন্দ এবং বাম নিলয় এবং ডান নিলয়ে বিভক্ত করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি অলিন্দ এবং নিলয়কে পৃথককারী একটি পর্দা থাকে, যেটিকে আন্ত অলিন্দ নিলয় পর্দা বা প্রাচীর বলা হয়। হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে হৃৎপিণ্ডের মধ্যে যে শিরা দিয়ে রক্ত প্রবেশ করে সেই শিরাটিকে বলা হয় মহাশিরা। মহাশিরা দিয়ে রক্ত প্রবেশের পরে রক্ত ডান অলিন্দে যখন সংকুচিত হবে তখন ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী একটি কপাটিকা, ট্রাইকাপসিড কপাটিকা খুলে যায়, ফলে রক্ত চলে আসে ডান নিলয়ে। ডান নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে চলে যাবে। মহাশিরা দিয়ে যে রক্ত ডান অলিন্দে প্রবেশ করেছে সেই রক্ত ছিল কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দ হতে ডান নিলয় হতে ফুসফুসে ধমনী দিয়ে ফুসফুসে চলে যাবে। ফুসফুসে রক্ত পিউরিফিকেশন হবে, রক্ততে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হবে, অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। হৃৎপিণ্ডে যে প্রকোষ্ঠে প্রবেশ করে সেই প্রকোষ্ঠটি হচ্ছে বাম অলিন্দ। বাম অলিন্দ সংকুচিত হলে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যবর্তী বাইকাপসিড কপাটিকা খুলে যায়, ফলে রক্ত বাম অলিন্দ হতে বাম নিলয়ে চলে আসবে। বাম নিলয় সংকুচিত হলে রক্ত বাম নিলয় হতে মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। আমরা কপাটিকা গুলোর কথা আরেকবার বলি। ডান অলিন্দ এবং ডান নিলয়ের মধ্যবর্তী কপাটিকাটা ট্রাইকাপসিড কপাটিকা, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মধ্যবর্তী কপাটিকা বাইকাপসিড কপাটিকা, এবং ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর মধ্যবর্তী সেমিনাল কপাটিকা থাকে। হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সংবহিত হয় এই সরল চিত্রটিকে ব্যাখ্যা করা হয়েছে। মহাশিরা হতে রক্ত যাচ্ছে ডান অলিন্দ হতে ডান নিলয় হতে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাচ্ছে। এরপর ফুসফুসে রক্তের পিউরিফিকেশন সম্পন্ন হওয়ার পর, অর্থাৎ রক্ত অক্সিজেন যুক্ত হওয়ার পরে পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দ হতে বাম নিলয় হতে মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ছে। কপাটিকাগুলো নিয়ন্ত্রণে কিভাবে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সরবরাহ হয়, রক্ত সংবহিত হয়, এই ছবিতে সেটা দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডান অলিন্দ যখন সংকুচিত হচ্ছে, ডান অলিন্দ যখন সংকুচিত হয় তখন ট্রাইকাপসিড কপাটিকা খুলে যায়, ফলে রক্ত ডান অলিন্দ হতে ডান নিলয়ে চলে আসে। ডান নিলয় যখন সংকুচিত হয় রক্ত ডান নিলয় হতে মহাধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যায়। ডান নিলয় হতে ফুসফুসে ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যায়। ডান নিলয় হতে ফুসফুসে যাওয়ার পথে ফুসফুসীয় ধমনীতে আছে সেমিনুলার কপাটিকা।
সেমিনুলার কপাটিকাটি কূলে একমুখী, ফলে রক্তের পশ্চাৎ পিছন দিকে ফেরত আসতে পারে না। একই ঘটনা ঘটে বাম দিকেও। বাম অলিন্দ যখন সংকুচিত হচ্ছে তখন বাইকাপসিড কপাটিকা খুলে যাচ্ছে, রক্ত বাম অলিন্দ হতে বাম নীলেই চলে আসছে। বাম নীলয় যখন সংকুচিত হচ্ছে সেমিনুলার কপাটিকা খুলে যাচ্ছে, রক্ত মহাধমনী হয়ে সারা দেহে ছড়িয়ে পড়ছে। এবার আমরা দেখি সিস্টেমিক এবং পালমোনারি সংবহন কি। প্রথমে দেখি পালমোনারি সংবহন কি। যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে ফুসফুসে প্রবেশ করে এবং ফুসফুস হতে বাম অলিন্দে ফিরে আসে, সেই সংবহনকে বলা হয় পালমোনারি সংবহন। অর্থাৎ ডান নিলয় হতে যাত্রা শুরু, আবার বাম অলিন্দে ফেরত আসা। ডান অলিন্দ হতে যাত্রা শুরু, ডান নিলয় হতে যাত্রা শুরু, ডান নিলয় যখন সংকুচিত হয় তখন রক্ত ফুসফুসের ধমনির মাধ্যমে ফুসফুসে চলে যায়। ফুসফুসে রক্ত পিউরিফিকেশন হওয়ার পর ফুসফুসের মধ্যে আবার বাম অলিন্দে ফেরত আসে। এই সংবহনটিকে বলা হয় ফুসফুসীয় সংবহন। একইভাবে যখন বাম নিলয় সংকুচিত হবে রক্ত মহাধমনির মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে, সারা দেহে অক্সিজেন সরবরাহ করবে এবং সারা দেহ হতে কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করে মহাশিরার মাধ্যমে আবার ডান অলিন্দে ফেরত আসবে। এই সংবহনটিকে বলা হয় সিস্টেমিক সংবহন। অর্থাৎ যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে বিভিন্ন অঙ্গে প্রবেশ করে এবং সেখান হতে মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে ফেরত আসে, সেই সংবহনটিকে বলা হয় সিস্টেমিক সংবহন। বাম নিলয় হতে যাত্রা শুরু, আবার মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে ফেরত আসা। বাম নিলয় হতে যাত্রা শুরু, বাম নিলয় হতে মহাধমনির মাধ্যমে সারা দেহে অক্সিজেন সরবরাহ করতেছে এবং বিপাক ক্রিয়ার ফলে অর্থাৎ শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডটা সংগ্রহ করে সেই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তকে ডান অলিন্দে ফেরত নিয়ে আসতেছে। এই সংবহনটি সিস্টেমিক সংবহন নামে পরিচিত। আমরা যদি সামারি করি তাহলে মহাশিরা হতে রক্ত যায় ডান অলিন্দে যখন সংকুচিত হবে ট্রাইক্যাপসিড কপাটিকে খুলে যাবে, রক্ত চলে যাবে ডান নিলয়। ডান অলিন্দে যখন সংকুচিত হয় ডান নিলয় তখন প্রসারিত অবস্থায় থাকে। ডান নিলয় যখন সংকুচিত হবে তখন রক্ত ফুসফুসে ধমনীতে চলে যাবে। এই সময় সেমিনুলার কপাটিকাটি খুলে যায়, ফলে রক্ত ফুসফুসে ধমনীতে চলে যেতে পারে, ফুসফুসে ধমনী হয়ে ফুসফুসে চলে যেতে পারে। ফুসফুসে রক্তে পিউরিফিকেশন হওয়ার পর রক্ত হতে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হবে এবং অক্সিজেন যুক্ত হবে। রক্ত তখন ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে আসবে। বাম অলিন্দে সংকুচিত হলে বাইকাপসিড কপাটিকে খুলে যাবে, রক্ত চলে আসে বাম নিলয়ে। বাম নিলয় যখন সংকুচিত হবে সেমিনুলার কপাটিকে খুলে যাবে, রক্ত অ্যাওয়ার্টাতে চলে আসবে। অ্যাওয়ার্টার মাধ্যমে সমগ্র দেহে সরবরাহ হবে, সমগ্র দেহে অক্সিজেন সরবরাহ করবে এবং বিপাক শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডটা সংগ্রহ করবে, ফলে রক্ত হয়ে যায় আবার কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ। এই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত মহাশিরার মাধ্যমে আবার ডান অলিন্দে ফেরত আসবে। এইভাবেই চক্র আকারে রক্তের সংবহন চলতে থাকে। আমরা এতটুকু পর্যন্ত আজকের আলোচনা আমরা পরবর্তী ক্লাসে রক্ত কি, রক্তের উপাদান সমূহ কি কি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি আজকের আলোচনাটা তোমরা আত্মস্থ করতে পেরেছো। পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকবে। ধন্যবাদ সবাইকে ক্লাসে অংশগ্রহণের জন্য।